আজকে আমরা যে টেন্সটি নিয়ে কথা বলবো সেই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমরা যেহেতু টেন্স পড়ছি সেহেতু টেন্স কি সেটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকা দরকার। এখন টেন্সের বাংলা কি? টেন্স কথাটার বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। এখানে এই যে ক্রিয়া তার মানে হচ্ছে ভার্ব, আর এই যে কাল এটার মানে হচ্ছে টাইম বা সময়। কাল মানে সময়, সেটা আগামীকাল, গতকাল, অর্থাৎ সেই কাল অর্থাৎ টাইম, আর ক্রিয়া অর্থাৎ ভার্ব। অর্থাৎ টেন্স সবসময় এই যে ভার্ব, সেই ভার্বটা মানে কাজটা কোন সময়ে হচ্ছে, ঘটছে, হবে, ঘটেছিল ইত্যাদি বোঝায়, সেটাই হচ্ছে টেন্স। সুতরাং টেন্স অলওয়েজ ভার্বকে নিয়ে কাজ করে, সাবজেক্ট বা অবজেক্টে নিয়ে কখনো টেন্স কাজ করে না। এখন আমরা আজকে যে টেন্সটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোন বাক্যগুলোকে বা কোন সেন্টেন্সগুলোকে বলবো বা কোন বাক্যের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। প্রথম কথা, আমরা যদি কোনো বাক্যে এই যে চারটে কথা পরপর লেখা আছে, এই চারটে কথার মধ্যে কোনো একটা পায়, তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতাভুক্ত করব। তার মধ্যে প্রথম কথাটা কি? সেটা হচ্ছে স্বাভাবিক কোনো ঘটনা। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত ঘটনাগুলো স্বাভাবিক ঘটনা। যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, পাখি আকাশে ওড়ে, গাছে ফুল ফোটে, ঠিক আছে, নদী প্রবাহিত হয়, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত স্বাভাবিক ঘটনাগুলো রয়েছে, যাদের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব বা রেয়ার ঘটে এরকম কিছু নয়, যেগুলো প্রতিদিন ঘটছে, খুবই স্বাভাবিক, সেই স্বাভাবিক ঘটনা যদি বোঝায় তাহলে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয়টা হচ্ছে যদি অভ্যাস বোঝায়, এই অভ্যাসটা যদি বর্তমান কালের কোনো অভ্যাস হয়, অর্থাৎ আমি একটা কাজ এখন প্রতিদিন যদি করি, এরকম যদি কোনো একটা সেন্টেন্সে বোঝায়, তাহলে অবশ্যই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কিরকম? যদি আমি বলি আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি, অর্থাৎ এই যে ফুটবল খেলা কাজটা, সেই কাজটা আমি প্রতিদিন করছি। এই যে কাজটা আমি প্রতিদিন করছি, সুতরাং যেটা প্রতিদিন করব সেটা হচ্ছে অভ্যাস। আর যদি কোনো একটা সেন্টেন্সে অভ্যাস বোঝায়, কোনো একটা বাক্যের ক্রিয়াটা আমার প্রতিদিন ঘটে বোঝায়, তাহলেই সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যেটা অভ্যাস বোঝাচ্ছে। 3 নম্বর বলা আছে চিরসত্য বা এভার ট্রুথ, অর্থাৎ যেগুলো কখনো বদলাবে না, চিরকালের জন্য সত্য যে সমস্ত ঘটনাগুলো, সেই সমস্ত ঘটনাগুলোর জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। কিরকম? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কখনো বদলাবে না। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এই ঘটনাটা যেহেতু চিরসত্য, তাই সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে? আবার যত চিরসত্য ঘটনা আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত চিরসত্য বা এভার ট্রুথগুলো রয়েছে, প্রত্যেকটাই হবে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং লাস্টলি যেটা নিয়ে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বুঝবো, এবং ঐতিহাসিক সত্যটা কি? ঐতিহাসিক সত্য হচ্ছে বা হিস্টোরিক্যাল ট্রুথ, ব্যাপারটা হচ্ছে যেটা অনেক দিন আগে ঘটে গেছে, কিন্তু সেটা কখনো বদলাবে না, যে ইতিহাসটা কখনো বদলাবে না, চিরকালের জন্য রয়ে গেছে বা রয়ে যাবে। এই ধরনের সেন্টেন্স যদি আমরা কখনো পাই, বাক্য যদি কখনো পাই, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। যেমন আমরা যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন, এটা একটা হিস্ট্রি এবং এটা একটা ট্রুথ, এটা হিস্ট্রিক্যাল ট্রুথ বলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বা খুব কমন একটা উদাহরণ, যেমন শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন, এটা খুব কমন একটা এক্সাম্পল, যেটা হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ ট্রুথ অলসো, সো এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই যে চারটে কেস দেখলাম, এই চারটে কেসের ক্ষেত্রে আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তার আগে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে, আমরা যতগুলো টেন্স নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু
ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে দুটো ফর্মুলা লিখেছি, এখন দুটো ফর্মুলা নিয়ে আলোচনা করবো। তাই ফর্মুলা মেনটেন করতেই হবে আমাদের। যখনই একটা বাক্যকে আমি আইডেন্টিফাই করতে পারবো যে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি তার পরের স্টেপে কি হবে, আমি ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাতে পরপর যেমন লেখা আছে আমি পরপর সেন্টেন্স অনুযায়ী সেটাই লিখবো। যদি সেটা না করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা, ট্রান্সলেশন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো প্রথমে আমি কি লিখেছি ফর্মুলার ক্ষেত্রে সেটা আগে দেখি, তারপরে উদাহরণে চলে যাব। আমি লিখেছি ফর অ্যাফার্মেটিভ, আর একটা লিখেছি ফর নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বলতে আমি কি বুঝিয়েছি? অ্যাফার্মেটিভ বলতে বুঝিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ বলতে বুঝিয়েছি নেগেটিভ সেন্টেন্স। এখন এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা প্রত্যেককেই জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ যে সমস্ত বাক্যগুলো হ্যাঁ বাচক বাক্য সেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং যে বাক্যগুলো না বাচক বাক্য অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যেগুলোতে আছে সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, একটা যদি উদাহরণ দিই, যেমন সে স্কুলে যায়, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং সে স্কুলে যায় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্য। আমি যদি বলি সে স্কুলে যায় না, এখানে না কথাটা আছে যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, তখন সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুটো টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টের ফর্মুলা দুই রকম, এখনো দুই রকম হয়, যেটা ইন্টারভেটিভের ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি বলেছি ফর্মুলাটা? সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম V1 ফর্ম মানে, তাহলে যখন ভার্বের এক নম্বর ফর্ম লিখছি তার মানে ভার্বের নিশ্চয়ই 2 3 4 5 এতগুলো রূপ আছে। 4 5 নেই, কিন্তু আছে তিনটে রূপ, V1 V2 V3। V1 টাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, V2 টাকে বলা হয় পাস্ট ফর্ম, আর V3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। টেন্স করতে গেলে আরেকটা জিনিস সেটা আমাদের করতেই হবে, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন অন্তত 5টা 10টা করে প্রতিদিন ভার্বের 3টে করে ফর্ম মনে রাখার চেষ্টা করতে হবে বা মেমোরাইজ করতে হবে। এখন আমরা চলে আসি এই যে ভার্বের এক নম্বর ফর্মের পরে আছে অবজেক্ট, তারপরে সামথিং। সামথিং মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের পরে যা কিছু পড়ে থাকবে সেটা সামথিং বা তারপরে সেই এসকে সামথিং এর আওতায় চলে যাবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি ফর্মুলা কি লিখেছি? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফর্মুলা লিখেছি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব নিয়ে অনেকের মধ্যে হয়তো সন্দেহ থাকতে পারে যে অক্সিলিয়ারি ভার্ব আসলে কি। অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব অর্থাৎ বাংলায় যাকে বলে সাহায্যকারী ক্রিয়া। কোনগুলোকে সাহায্যকারী ক্রিয়া বলবো? কিছু কিছু বাক্য আমরা এমন পাবো যেখানে নর্মাল যেগুলোকে আমরা ভার্ব বলে চিনি, যেমন গো, ওয়াক, রান, ঠিক আছে, ঘুমানো, সাঁতার কাটা, খাওয়া, এই ভার্বগুলো বাদেও কিছু কিছু ভার্ব একটা বাক্যে ব্যবহৃত হয় যেগুলো একটা সেন্টেন্সকে কমপ্লিট হতে সাহায্য করে। সেই সমস্ত ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলবো। কোনগুলো সেই ভার্ব? সেই ভার্বগুলো কোনগুলো সেগুলো যদি বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে এই যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব প্রধানত দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এই যে প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্ব, এটার আন্ডারে থ্রি টাইপস অফ ভার্ব পড়ে। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আছে সেটা আমরা প্রত্যেককেই জানি, am, is, are, was, were। have এর মধ্যে has, have, had, এবং do এর মধ্যে do, does and did। এই
কটা হচ্ছে প্রিভার্ব, হ্যাভভার্ব এবং ডুভার্বের মধ্যে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি কোনগুলো? মোডাল অক্সিলিয়ারি বা মোডালস বলে যেগুলোকে আমরা চিনি সেগুলো আমরা প্রত্যেকেই জানি। সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, may, might, must। মডালস বলে যেগুলো চিনি, মডালস নিয়ে একটা গোটা ক্লাস নেওয়া যায়। মডালসের ব্যবহার সংক্রান্ত সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু মডাল যেগুলো সচরাচর মডালস হিসেবে আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। অর্থাৎ এদিকে যে প্রিভার্ব, হ্যাভভার্ব, ডুভার্ব লিখলাম এবং এদিকে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো লিখলাম, এগুলো প্রত্যেকই হচ্ছে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? এখন এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা আমরা লিখেছি, এই ফর্মুলা অনুসারে আমরা ট্রান্সলেশন করব। এখন এই যে এদিকে আমি চারটে কেস লিখেছি, এই প্রত্যেকটা কেসের একটা করে এক্সাম্পল দেবো, অ্যাফার্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, এবং আমরা সেগুলো দেখব যে কিভাবে ফর্মুলা অনুযায়ী টেন্স করতে হয় বা ট্রান্সলেশন করতে হয়। যদি স্বাভাবিক ঘটনার কথা বলি একটা, যেটা একটু আগে আমি উদাহরণ দিলাম যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা একটা স্বাভাবিক কাজের কথা বলছে। স্কুলে যাওয়াটা একটা খুব স্বাভাবিক ঘটনা, সেজন্য অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। এখন যখনই আমি প্রথমেই এই যে বাক্যটা সেটা টেন্স নিরূপণ করে ফেললাম, তারপরে আমার ধাপ হচ্ছে সেটা হ্যাঁ বাচক না বাচক সেটা বার করা। সে স্কুলে যায়, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফর্মুলা কি? প্রথমে আছে সাবজেক্ট, তাহলে আমি এখানে সাবজেক্ট খুঁজে বের করব। এই সাবজেক্টটা হচ্ছে সে। তারপর আছে ভার্ব, ভার্বটা কোনটা? যাওয়া। অবজেক্ট, এখানে অবজেক্ট নেই কারণ এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, গো। ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব সেটা সকলেই জানি আমরা, এবং স্কুলে সেটা সামথিং। এখন যেহেতু প্রথমে সাবজেক্ট আছে, তাই প্রথমে আমি সাবজেক্ট লিখব হি। তারপর ভার্বের এক নম্বর ফর্ম, ভার্ব হচ্ছে যায়, যাওয়া ইংরেজি গো, তাহলে আমি এখানে গো লিখলাম। কোথায় যায়? স্কুলে, সো গো টু স্কুল। এখন আমি এখানে গো লিখেছি, যেটা সঠিক নয়। কেন সঠিক নয়? একটা কেস আমাদের মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনো একটা বাক্য হয় এবং তার এই যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে কি হবে? ভার্বের সঙ্গে এস বা এস যোগ হবে। তাহলে এখানে সে, এটা থার্ড পারসন, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, এবং সেই তাহারা এগুলো সব হচ্ছে যে কোনো নাম, সেগুলো হচ্ছে থার্ড পারসন, এবং এটা সে মানে একজনকে বোঝায় সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানে ভার্বের সঙ্গে কি যোগ হবে? ইয়েস। সো হি গোজ টু স্কুল। এটা গেল একটা এক্সাম্পল অ্যাফার্মেটিভ। এখন আমি যদি এটা নেগেটিভ করে দিই, যে বলি সে স্কুলে যায় না, অর্থাৎ আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এখানে আমি এবারে যে ফর্মুলা অনুযায়ী ট্রান্সলেশনটা করব সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপরে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম, তারপর অবজেক্ট, তারপর সামথিং। আমি এখানে সাবজেক্ট লিখলাম হি, কিন্তু এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? অক্সিলিয়ারি ভার্ব নেই। কি করে বুঝলাম অক্সিলিয়ারি ভার্ব নেই?
কারণ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তো করছি। আমরা একটু আগে স্কুলে যাই কি লিখেছিলাম, ট্রান্সলেশন হি গোজ টু স্কুল। এখন আমি জাস্ট বললাম সে স্কুলে যায় না। তাহলে এই যে সে স্কুলে যায় না অর্থাৎ আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করছি। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, এখানে গোজ বলে একটা ভার্ব আছে যেটা মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ যেগুলো আমরা পড়ে এলাম অক্সিলিয়ারি ভার্ব একটু আগে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব বা মোডাস, সেগুলোর কোনো অস্তিত্ব এখানে নেই। সুতরাং এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, কিন্তু ফর্মুলাতে তো এর সাবজেক্টের পরে আমাকে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। তাহলে কোথায় আমি অক্সিলিয়ারি ভার্ব পাবো? যদি আমি এরকম দেখি যে কোনো একটা বাক্যে অক্সিলিয়ারি ভার্ব নেই কিন্তু আমাকে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তখন আমি তিনটে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে পারি। কোন কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে সেটা ব্যবহার করব? যখন দেখব যে যে সেন্টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্স করছি সেই সেন্টেন্সটাতে কোনো অক্সিলিয়ারি ভার্বই নেই, তখন অক্সিলিয়ারি ভার্ব ধার করতে হবে। কার কাছ থেকে ধার দেব আমি? ডু, ডাজ আর ডিড এর থেকে ধার নেব। এই ডু, ডাজ বা ডিড এই থেকে ধার নেব, অর্থাৎ ডু অক্সিলিয়ারি ভার্বের থেকে ধার নেব সেন্টেন্সটা করার জন্য, ট্রান্সলেট করার জন্য। এখন এখানে প্রথমে হি লিখলাম, এরপর অক্সিলিয়ারি ভার্ব ডু বসবে বা ডাজ বসবে বা ডিড বসবে, কোনটা বসাবো? অবশ্যই ডাজ বসাবো। কেন? ইএস যুক্ত ডুটা ইউজ করলাম কারণ এটা হচ্ছে থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার। তারপরে আছে নট, সো হি ডাজ নট। তারপরে কি আছে? ভার্বের এক নম্বর ফর্ম, ভার্বের এক নম্বর ফর্ম গো। তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট নেই, সো গো টু স্কুল। সো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ দুটো কমপ্লিট হলো, সেটা স্বাভাবিক ঘটনার ক্ষেত্রে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যদি একটা অভ্যাস বোঝায় যে আমি প্রতিদিন ফুটবল খেলি, যদি এটাকে আমাকে ট্রান্সলেশন করতে হয় তাহলে প্রথমে কি আসছে? প্রথমে আমি দেখবো যে এটা কোন টেন্স। আমি প্রতিদিন ফুটবল খেলি অর্থাৎ এটা একটা বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে, যে কাজটা আমি এই ফুটবল খেলার কাজটা আমি রোজ করছি, সুতরাং এটা অভ্যাস, বর্তমান সময়ের অভ্যাস। আর যদি বর্তমান সময়ের অভ্যাস বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আমি বলেছি যখন এই টেন্স নিরূপণ করে ফেলবো তারপরে আমরা ফর্মুলাতে চলে যাব। এটা হ্যাঁ বাচক একটা বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং এই ফর্মুলা ইউজ করব। প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে আমি, আই। তারপর কি আছে? ভার্বের এক নম্বর ফর্ম, ভার্ব কোনটা এখানে? খেলা, খেলা ইংরেজি প্লে, সো আই প্লে। কি খেলি? ফুটবল, তাহলে অবজেক্ট কি? ফুটবল, আই প্লে ফুটবল। প্রতিদিন খেলি, আই প্লে ফুটবল এভরিডে। এখন এই যে আই প্লে ফুটবল এভরিডে, এটাকে আমি যদি বলি আমি প্রতিদিন ফুটবল খেলি না, আমি প্রতিদিন ফুটবল খেলি না, অর্থাৎ এখানে একটা না কথা বা নেগেটিভ ওয়ার্ড ইউজ করলাম, সুতরাং এটা একটা নেগেটিভ ওয়ার্ড। তখন আমি নেগেটিভ সেন্টেন্সের যে ফর্মুলা সেটা ইউজ করব, তাহলে সাবজেক্ট আই, অর্থাৎ এই আমি প্রতিদিন ফুটবল খেলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্লে বলে একটা ভার্ব আছে এবং এখানেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আর যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন আমি ডু, ডাজ বা ডিড এই তিনটে ইউজ করতে পারি। ডিডটা তো পাস্টের ক্ষেত্রে, সুতরাং এটা ইউজ করব না। প্রেজেন্টে ডু বা ডাজ এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে। এখানে আই যদি সাবজেক্ট হয় তাহলে ডাজ ইউজ করব না, ডাজটা শুধু থার্ড পারসনের ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে এখানে কি ইউজ করব? ডু। তাহলে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, আমি আই এর পরে ডু ইউজ করলাম, আই ডু। তারপরে কি আছে? নট,
সো আই ডু নট, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম প্লে, আই ডু নট প্লে ফুটবল এভরিডে, প্রতিদিন। আশা করি এটা বোঝা গেছে। আর দুটো এক্সাম্পল দিই, একটা চিরসত্যের এবং একটা ঐতিহাসিক সত্যের, তাহলে মোটামুটি আইডিয়া করা যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। যদি একটা চিরসত্যের কথা বলি, চিরসত্য কথা হচ্ছে, যেটা একটা এক্সাম্পল দিলাম আমি, যেটা হচ্ছে যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে, বা শুধু সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরসত্য ঘটনা, এভার ট্রুথ। যতদিন না পৃথিবী ধ্বংস না হচ্ছে ততদিন সূর্য পূর্ব দিকেই উঠবে, সুতরাং এটা হচ্ছে একটা চিরসত্য ঘটনা। যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যখন এই টেন্স নিরূপণ করে ফেললাম তখন আমি চলে যাব কোথায়, সেন্টেন্সের ফর্মুলায়। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ কোনো নেগেটিভ ওয়ার্ডের মধ্যে নেই। সেটা প্রথমে সাবজেক্ট আছে, আমি সূর্য লিখব দা সান, সূর্য একটাই সেজন্য দা ইউজ করেছি। ভার্বের এক নম্বর ফর্ম ওঠা, ইংরেজি রাইজ। এই যে সূর্য, আমিও সূর্য নয় বা তুমিও সূর্য না, সূর্য তৃতীয় কোনো একটা বস্তু, সুতরাং দা সান হচ্ছে থার্ড পারসন এবং সূর্য একটাই, তাই থার্ড পারসন অ্যাজ ওয়েল অ্যাজ এটা সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে এস যোগ করতে হবে। দা সান রাইজেস, কোন দিকে ওঠে, পূর্ব দিকে, সো ইন দা ইস্ট। ক্লিয়ার? নাও ঐতিহাসিক সত্য কিরকম, যে উদাহরণটা দিলাম সেটাই দিই, যে নেতাজি আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন। যদিও আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলার ঘটনাটা অনেক আগের ঘটনা, অর্থাৎ অতীতের ঘটনা, কিন্তু হিস্ট্রি, বাট এটা হচ্ছে একটা হিস্ট্রি, and this is not only history but also this is the truth, so this is historical truth বা ঐতিহাসিক সত্য। সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তারপরে আমরা কোথায় চলে যাব, সেন্টেন্সের ফর্মুলায়। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং অ্যাফার্মেটিভ এর আমরা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে নেতাজি, তারপরে হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম গড়ে তোলা, মানে এখানে আমরা গড়ে তোলা ইংরেজি কি করব, ফর্ম করব, গঠন করে। এখানে গড়ে তোলা ইন দ্য সেন্স গঠন করেছিলাম, সো এটা ফর্ম, এ ফর্ম। যেহেতু নেতাজি থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, সো ফর্মস হবে দি আজাদ হিন্দ ফৌজ বাহিনী। সো এই চারটে কেসের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে ইউজ করতে হয়। এই চারটে কেসেই একমাত্র সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, যার দুটো ফর্মুলা আমি লিখেছি। এই দুটো ফর্মুলাই হচ্ছে আসল বা বেসিক। কিন্তু যদি এরকম থাকে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে বাট সেটা প্রশ্নবোধক বাক্যে আছে, তাহলে কি করব? যদি প্রশ্নবোধক বাক্যে থাকে তার একটা ফর্মুলা আছে, সেটা আমি প্রথমে লিখি। তার আগে কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। কি করে বুঝবো? যদি একটা উদাহরণ দেওয়া যায় যে তুমি কি খাও, তার আগে বলি যে তুমি কি ভাত খেয়েছো। প্রশ্ন করলাম তুমি কি ভাত খেয়েছো, উত্তরটা খুব স্বাভাবিকভাবে আসবে হ্যাঁ আমি ভাত খেয়েছি, অথবা না আমি ভাত খাইনি।
এবার যদি জিজ্ঞেস করি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তাহলে উত্তরটা এটা দিলে হবে যে হ্যাঁ আমি ভাত খেয়েছি বা না আমি ভাত খাইনি? অবশ্যই হবে না। আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, সুতরাং তখন আমি বলবো আমি কি দিয়ে ভাত খেয়েছি। অর্থাৎ সেই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে হবে না। তখন সেই প্রশ্নগুলোকে হলো WH কোয়েশ্চেন। অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ বা নাতে দেওয়া যাবে সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর যেগুলো হ্যাঁ বা নাতে দেওয়া যাবে না সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে একটা বাক্য যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝে গেছি কিন্তু সেটা ইয়েস নো কোয়েশ্চেন বা WH কোয়েশ্চেনে আছে, তাহলে কি করব? প্রথমে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখি। যেমন আমি যেটা বললাম, যে উদাহরণটা দিলাম সেটাই দিই, যে তুমি কি ভাত, তুমি কি তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ যায় অথবা না যায়, অর্থাৎ এটা ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলাটা কি? ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলাটা হচ্ছে auxiliary verb তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, তারপর সামথিং থাকলে সামথিং প্লাস একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তুমি কি স্কুলে যাও এটা হ্যাঁ বা না সূচক বাক্য, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে যাও মানে গো, এটা মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আর আমি আগেই বলেছি যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ বা ডিড ইউজ করতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স তাই ডিড এর কোনো প্রশ্নই আসে না, ডু বা ডাজ ইউজ করব। এখানে তুমি আছে, তুমিটা সেকেন্ড পারসন, তাই ডাজ ইউজ করার কোনো প্রশ্নই আসে না, ডু ইউজ করব। শুধু প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আছে, ডু ইউজ করলাম। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট তুমি, ইউ ইউজ করলাম। তারপর ভার্বের এক নম্বর ফর্ম আছে, সো ডু ইউ গো। তারপর অবজেক্ট, এখানে অবজেক্ট নেই কিন্তু সামথিং আছে, সো ডু ইউ গো টু স্কুল। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সামথিং। এখন যদি প্রশ্নটা ইয়েস নো কোয়েশ্চেন না হয়ে WH কোয়েশ্চেন হয় তাহলে কি হবে? সাপোজ আমি এটা তুমি কি স্কুলে না যাও না দিলাম যে তুমি কখন স্কুলে যাও, অর্থাৎ আমি সময় জিজ্ঞেস করছি। তুমি কখন স্কুলে যাও? হ্যাঁ আমি স্কুলে যাই, না আমি স্কুলে যাই না, এগুলো উত্তর হতে পারে না। অর্থাৎ তুমি কখন স্কুলে যাও, আমি একটা সময় বলবো, হ্যাঁ বা নাতে উত্তর দেবো না যে আমি 10টার সময় যাই বা দুপুরে যাই বা কোনো একটা সময়ের উল্লেখ করবো আমি, বা সকালে যাই। তো যদি এরকম WH কোয়েশ্চেন হয় তখন ফর্মুলাটা কি হবে? তখন ফর্মুলাটা হবে WH ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে সামথিং, তারপরে জিজ্ঞাসা চিহ্ন একটা। WH word plus auxiliary verb plus subject plus verb এক নম্বর ফর্ম plus object plus something plus জিজ্ঞাসা চিহ্ন। তুমি কখন স্কুলে যাও, এখানে প্রথমে WH word আছে, এখানে WH word কোনটা, কখনটা WH word জানি লিখেছো when। তারপর auxiliary verb কোনটা ইউজ করব, do ইউজ করব, কারণ এখানে অন্য কোনো auxiliary verb নেই, so when do। তারপর সাবজেক্ট আছে তুমি, তারপর ভার্বের এক নম্বর ফর্ম ডু ইউ গো, তারপর টু স্কুল। So these are the processes to translate in present indefinite or simple present tense
যে ফর্মুলাগুলো বলা হলো এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। প্রসেসটা কি আবার বলছি, একটা বাক্য দেখার পরে সেটা যদি যে চারটে কেস বললাম, সেই চারটে কেস কি বললাম, দৈনন্দিন জীবনের ঘটনা বা স্বাভাবিক ঘটনা, অথবা অভ্যাস বর্তমান সময়ের, অথবা চিরসত্য, অথবা যদি ঐতিহাসিক সত্য বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমি যখনই জেনে যাব সেন্টেন্স দেখে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে আমি ফর্মুলায় চলে যাবো, যে ফর্মুলাগুলো দিলাম প্রত্যেকটা ফর্মুলায় চলে যাবো। ফর্মুলায় পরপর যেমন লেখা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কি করবো, পরপর বসিয়ে ট্রান্সলেশন করব। এটা হচ্ছে অল অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি ক্লাসটি বোঝা গেছে। ধন্যবাদ।